হ্যালো বন্ধুরা, আজকে স্মার্ট কম্বাইন্ড প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এই জিকে স্পেশাল এমসিকিউ পর্বটি থেকে তোমরা ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, জিডি, ফুড এসআই, কেপি, এসএসসি যত এক্সামস আছে সমস্ত পরীক্ষার জন্য একটি কম্বাইন্ড ক্লাস তোমাদের জন্য আমি তৈরি করেছি। এই সেটটি তোমরা খুব মনোযোগ সহকারে প্রতিদিন দেখবে, কারণ তোমরা অনেকে বিভিন্ন পরীক্ষা দিচ্ছ বা দিতে চাইছো, কিন্তু একটা কোনো এক্সামস এর উপর গুরুত্ব দিতে গিয়ে বাকিগুলো থেকে তোমরা পিছিয়ে পড়ছো। তাই জন্য এই যে নতুন ক্লাসটি আমি আয়োজন করেছি, এখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্যাটিক জিকে, কম্পিউটার সমস্ত সাবজেক্টের উপর আমি কোয়েশ্চেন্স রেখেছি। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, কারণ খুবই হেল্পফুল এই ক্লাসটি। প্রতিদিন এই সেটটা তোমরা পাবে, 50টা করে প্রশ্ন থাকবে আর সমস্ত সাবজেক্টকে কভার করা হবে। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্নটা। আজকে 2 নম্বর পর্ব হবে। তাহলে শুরু করছি। 2023 সালে কোন রকেট চন্দ্রযান-2 মহাকাশে নিয়ে গিয়েছিল? এটা খুবই সাম্প্রতিকের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ চন্দ্রযান-2 সম্বন্ধিত সমস্ত প্রশ্ন তোমরা দেখেছো, কিন্তু তোমাদের জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য আমি কোয়েশ্চেন্সটা রেখেছি, যাতে না তোমরা এটাকে ইগনোর করে ফেলো। তাহলে এর অপশন কি কি আছে? পিএসএলভি, জিএসএলভি, জিএসএলভি মার্ক 3 না আরএলভি টিডি? এটার অ্যান্সার হয়ে যাবে জিএসএলভি মার্ক 3। এবার এক্সট্রা কিছু ইনফরমেশনও তোমাদের জন্য রেখেছি, সেইগুলো ডেলি তোমরা ভালো করে ফলো করবে। এই প্রশ্নগুলো খুবই ডিটেলসে আমি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ডেলি এতগুলো করে প্রশ্ন তোমাদেরকে দেব না। যেগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেইগুলোই জাস্ট তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। আর বাকি যদি ডিটেলসে তোমরা দেখতে চাও, তবে যে আলাদা স্পেশাল ভাবে যেসব চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি, সেইগুলো তোমাদেরকে ফলো রাখতে হবে। দেখো, চন্দ্রযান-2 এর 3টি অংশ, সেগুলো কি কি? অরবিটার, ল্যান্ডার, রোভার। এবার ল্যান্ডারের নামটি কি ছিল? ল্যান্ডারের নাম বিক্রম, রোভারের নাম ছিল প্রজ্ঞান। জিএসএলভির ফুল ফর্ম কি? জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল হলো জিএসএলভির ফুল ফর্ম। চন্দ্রযান-2 লঞ্চ করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। চন্দ্রযান-2 এর বিক্রমকে নামানো হয় কোথায়? এটা নামানো হয়েছিল দক্ষিণ মেরুতে। দক্ষিণ মেরুতে নামানো হয়েছিল। আর এই যে ল্যান্ডারটি, যেটার নাম হচ্ছে বিক্রম, এই ল্যান্ডারটির নামকরণ কার নাম অনুসারে হয়েছিল? তিনি ছিলেন ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই। তার নামানুসারে এই চন্দ্রযান-2 এর ল্যান্ডারের নামকরণ করা হয়েছিল। আর এই যে চন্দ্রযান-2, এই যে ইম্পর্টেন্ট যে টপিকটি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে চলে এসেছে, এইটার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্ট চেক করে তোমরা খুঁজে নিও। অ্যানিলিডার রেচন অঙ্গ হলো, অ্যানিলিডার রেচন অঙ্গ, এটা সায়েন্সের এটা কোয়েশ্চেন। এই সায়েন্সের কোয়েশ্চেন গুলো তোমাদের ভালো করে করতে হবে। এই মিসলেনিয়াস এক্সামস এই সায়েন্সের উপর খুবই ফোকাস করা হয়েছে। এছাড়া সায়েন্সের যত ম্যাথ আছে সেইগুলোর উপরে কিন্তু প্রশ্ন প্রচন্ড আসছে। সেইগুলো তোমাদের দেখতে হলে আমার সায়েন্সের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি করিয়েছি, 10টা মতো ক্লাস হয়েছে, এরপর আরো ক্লাস দেব। এইগুলোর সাথে সাথে ক্লাসগুলো চলবে, সেগুলো তোমরা ফলো রাখবে। ম্যালপিজিয়ান নালিকা, নেফ্রিডিয়া, বৃক্ক না স্ট্যাটোসিস্ট? অ্যানিলিডার রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। এবার অন্যান্য কয়েকটি প্রাণীর রেচন অঙ্গ দেখে নাও। অ্যামিবার সংকোচনশীল গহ্বর, তারা মাছের অ্যামিবোসাইট, মাকড়সা কাঁকড়া বীচের কক্সাল গ্রন্থি, কেঁচো জোঁকের নেফ্রিডিয়া আর স্পঞ্জ হাইড্রার দেহতল। এবার আরো অনেক রেচন অঙ্গ রয়েছে, সেইগুলো আমি নেক্সট আস্তে আস্তে দেবো, বা তোমরা ডিটেলস ভিডিওগুলো তোমরা ফলো করো। পরের প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? প্লাটিপাস, পাসপোলিন, আর্মাডিলো না কেভিয়া? এদের মধ্যে থেকে স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, সেটি হলো প্লাটিপাস। একে আরেকটি কি নামে আমরা চিহ্নিত করতে পারি? সেটা হলো হংসচঞ্চু। হংসচঞ্চু, এই প্লাটিপাসের আরেক নাম হলো হংসচঞ্চু।
এবার সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? সেটা হলো প্লাটিপাস। এই যে সংযোগ রক্ষাকারী প্রাণী, অভিযোজনের একটি খুব অভিযোজন হলো একটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। সেটা যদি তোমরা ভালো করে দেখো তাহলেই সংযোগ রক্ষাকারী প্রাণীগুলোর নাম তোমরা করে নিতে পারবে। এর থেকে প্রশ্ন আসে সমস্ত এক্সামসে। অডিটরি স্নায়ু কোনটি? অডিটরি স্নায়ু প্রথম করোটি স্নায়ু, দশম, অষ্টম না দ্বিতীয়? এটা হলো অষ্টম করোটি স্নায়ু। এবার যত করোটি স্নায়ু আছে তাদের সবার নামগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, আর যে যে নামগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। এবার দেখো মানবদেহের করোটি স্নায়ু কত? 12 জোড়া রয়েছে। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক হলো নিউরন। এই স্নায়ুতন্ত্রের করোটি স্নায়ুর নামগুলো কি, যেগুলো 12 জোড়া আমরা পড়ে নিলাম। সেখানে প্রথম যে করোটি স্নায়ু হলো অলফ্যাক্টরি, দ্বিতীয় অপটিক, তৃতীয় অকুলোমোটর, চতুর্থ ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, ফ্লসোফ্যারেঞ্জাল স্নায়ু, ভেগাস স্নায়ু, স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু এবং হাইপোগ্লসাস স্নায়ু। এদের মধ্যে থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ভেগাস, অডিটরি, এই নামগুলো খুব ভালো করে তোমরা দেখে রাখবে কোনটা কততম স্নায়ু। নেক্সট প্রশ্ন, অক্সিনোটিক কোষের অবস্থান কোথায়? অক্সিনোটিক কোষের অবস্থান বৃক্ক, পাকস্থলী, ক্ষুদ্রান্ত না আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স? এটার অবস্থান হলো পাকস্থলীতে। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ দ্বারা গঠিত হয়। এই 4 ধরনের কোষের নাম কি? অক্সিনোটিক, মিউকাস, আর্জেন্টাফাইন, জাইমোজেনিক। এই নামগুলো তোমরা যদি না মনে রাখো তবে এই কোশ্চেন্সের অ্যান্সারটা তোমরা দিতেই পারবে না, কারণ এখানে মিউকাসটাও দিয়ে দিতে পারে বা আর্জেন্টাফাইনটা দিয়ে দিতে পারে। এই মিউকাস আর অক্সিনোটিক থেকে মূলত কোশ্চেন্স আসে, তাই এই দুটো নাম ভালো করে দেখে রাখবে। অক্সিনোটিক কোষের অপর নাম কি? প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ। নেক্সট প্রশ্ন, জাপানের পার্লামেন্টের নাম কি? এটা একটা স্ট্যাটিক জিকের টপিক। জাপানের পার্লামেন্টের নাম বারবার জিজ্ঞেস করা হয়, ফকেটিং, সেনেট, ডায়েট, নেসেট। এইগুলো তোমরা একটা নোট করে নেবে, নোট করে বারবার সেগুলো মুখস্থ করবে, একটা জায়গায় করে রাখবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ডায়েট হলো জাপানের পার্লামেন্টের নাম। আর কি কি আছে? ভারতের সংসদ, শ্রীলঙ্কা, কানাডা, মালয়েশিয়া, ইতালি, পোল্যান্ড রয়েছে পার্লামেন্ট, মালদ্বীপ মজলিস, ভুটান সংডু, নেপাল রাষ্ট্রীয় সভা, ডেনমার্ক ফকেটিং, ইসরায়েল নেসেট, জাপান ডাইট, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস। এছাড়াও আরো অনেক পার্লামেন্টের নাম আছে, সেগুলো আমি ডিটেলসে দিলাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, এ টেল অফ টু সিটিজ কার লেখা? চার্লস ডিকেন্স, জন রাস্কিন, কুলদীপ নায়ার না অরুন্ধতী রায়? এইসব যেসব ইংরাজি বইগুলো আছে, ইংরাজি বিভিন্ন লেখকের বই আছে, সে নামগুলো তোমরা দেখে নেবে, আর বাংলা বইগুলো তো অবশ্যই দেখবে, আর ইংলিশ গুলোও দেখবে, এবং এর ক্যারেক্টার সঙ্গে সঙ্গে যত ক্যারেক্টার আছে ইম্পর্টেন্ট যেগুলো খুবই বিখ্যাত যেসব ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের নামগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে নেবে। চার্লস ডিকেন্সের লেখা হলো টেল অফ টু সিটিজ। আর কি কি নাম মনে রাখতে হবে? জিওফ্রে চসার, তার লেখা ক্যান্টারবেরি টেলস, মিল্টনের প্যারাডাইস লস্ট, জে কে রাউলিং এর হ্যারি পটার, চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট, পিকউইক পেপারস, ডেভিড কপারফিল্ড স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ড। এছাড়াও শেক্সপিয়ারের যেসব লেখা আছে সেগুলো তোমরা খুব ভালো করে করে রাখবে, শেক্সপিয়ারের যত লেখা আছে সেগুলো ভালো করে দেখবে, আর এই নামগুলো তো অবশ্যই দেখবে। পরের প্রশ্ন, সূর্যালোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এই ভিটামিন, সায়েন্সের এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভিটামিন। ভিটামিন থেকে প্রত্যেকটা এক্সামে কোশ্চেন্স আসে, সেগুলো তোমরা একটা খাতায় জিস্ট করে রেখে দেবে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ও না ভিটামিন ডি? সূর্যালোকে প্রাণীদের ত্বকে সংশ্লেষিত হয় ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের যে রোগটি হয় রিকেট, আর বড়দের হয় অস্টিওম্যালেসিয়া। আর ভিটামিন ডি যেহেতু এইসব রোগগুলোকে প্রতিরোধ করে, তাই একে মানে এইসব রোগ মূলত রিকেটকে প্রতিরোধ করে, তাই একে অ্যান্টি রিকেটিং ভিটামিনও বলা হয়।
পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কোন আলোকে? নীল আলোকে, লাল আলোকে, সূর্যালোকে না সবুজ আলোকে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে লাল আলোকে। এবার আমাদের এটাও জেনে রাখতে হবে সবুজ আলোকে সর্বনিম্ন হারে সালোক সংশ্লেষ হয়, সব থেকে কম হয়। এবার এর পরে যদি কোনো আলো জিজ্ঞেস করা হয় নীল, তার নীলটা হচ্ছে সেকেন্ড, মানে সব থেকে দ্বিতীয় নিম্ন হারে যদি বলা হয় সেটা হচ্ছে নীল। আর লাল আলোকে দ্রুত হারে সালোক সংশ্লেষ হয়। পরের প্রশ্ন, ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন হয়? এফইও, এমজি, সিএওকে, এফইও, সিএ না সিএও, সিইউ? ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? দেখো সংকেত দিয়ে দিয়েছে। এবার যদি সংকেতগুলো তোমরা রাসায়নিক নাম না জানো তাহলে কিন্তু অনেকেই নামগুলো মুখস্থ করে গেছো কিন্তু সংকেত জানো না, তখন এই সংকেতগুলোর জন্য তোমাদের অ্যান্সারটা দিতে প্রবলেম হবে। এটা হয়ে গেল এফই মানে আয়রন বা লোহা, আর এমজি মানে ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম ডেপুটি স্পিকার জিজ্ঞেস করা হয়েছে। এম থাম্বিদুরাই, হুকুম সিং, অনন্ত শায়ানাম আয়েঙ্গার, কৃষ্ণমূর্তি রাও। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার ছিলেন অনন্ত শায়ানাম আয়েঙ্গার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেখো, পশ্চিমবঙ্গের যত প্রথম মন্ত্রী, সে স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, বিচারমন্ত্রী, যে কোনো মন্ত্রী, এই নামগুলো তোমরা ভালো করে রেডি করে নেবে। কখন কোনটা থেকে এক্সামসে জিজ্ঞেস করা হবে তোমরা কিন্তু কেউ জানো না বা আমিও জানি না, তাহলে এইগুলো তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে যাতে না তোমাদের এই প্রশ্নগুলো জিকে পার্ট থেকে তোমাদের বাদ চলে যায়। এবার অপশন হলো বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ না অজয় চক্রবর্তী? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম স্বাস্থ্যমন্ত্রীকে? বিমল চন্দ্র সিনহা। অর্থমন্ত্রী হচ্ছে যাদবেন্দ্র পাঁজা। আরো অনেক নাম আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে ডিসক্লোজ করব। এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো মহাবীর, রামমোহন রায়, গৌতম বুদ্ধ না অশোক? এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। দেখো, গৌতম বুদ্ধ সম্পর্কিত ডিটেলস একটা ভিডিও আমি হিস্ট্রির যে প্লেলিস্ট আছে সেখানে থেকে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। এখানে আর আমি ডিটেলসে দেব না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে উল্লেখ রয়েছে? ধারা ৭৬, ৭৪, ৭৮ না ৮১ নম্বর ধারা? অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে রয়েছে ধারা ৭৬। এই যে ধারা, বিভিন্ন ধারা, কোন ধারাতে কাকে কার সম্বন্ধে কি বলা হয়েছে বা কোন ধারাতে কি চালু হয়েছে, ধারা সম্পর্কিত যত পয়েন্ট আছে সেগুলো তোমরা রেডি করে নেবে। এবার অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর তিনি পার্লামেন্টে যে কোনো কক্ষে উপস্থিত থাকতে পারেন কিন্তু ভোট দিতে পারেন না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ৩৪১ ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সংখ্যালঘু না অনগ্রসর শ্রেণী? এটা হয়ে যাবে তপশিলি জাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। এবার সংবিধানের ৩৪২ নম্বর ধারায় কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? তপশিলি উপজাতির। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড না অ্যাসকর্বিক অ্যাসিড? এই বিভিন্ন ভিটামিনের যেসব রাসায়নিক নাম আছে সেগুলো মুখস্থ করে নেবে। এটার অ্যান্সার হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। আরেকটা জিনিস দেখো, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। আর পেয়ারাতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে, আমলকিতেও থাকে ভিটামিন সি বেশি পরিমাণেই থাকে, কিন্তু যদি পেয়ারাটা থাকে আমলকির সাথে অপশানে তখন পেয়ারা হয়ে যাবে 1 আর আমলকি হয়ে যাবে 2। তাহলে এই দুটো পয়েন্ট ভালো করে খেয়াল রাখবে। ব্যাকটেরিওফাজ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল না উপকারী ব্যাকটেরিয়া? ব্যাকটেরিওফাজ হলো ভাইরাস, এটি একটি উপকারী ভাইরাসের নাম। এটি উপকারী ভাইরাস, আর এটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে, তাই একে উপকারী ভাইরাস বলা হচ্ছে। পরের প্রশ্ন, নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ হলো সিপ কোষ, সঙ্গী কোষ, ট্রাকিড না ট্রাকিয়া?
নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ হলো সিপ কোষ। ফ্লোয়েম কলা সজীব দীর্ঘ সিপ প্লেট বিহীন কোষগুলিকে সিপ কোষ বলা হয়। খাদ্য পরিবহন ও সঞ্চয় এই সিপ কোষের প্রধান কাজ। পরের প্রশ্ন, বার্ড অফ অ্যাভন কে? বার্ড অফ অ্যাভন উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, জন মিল্টন না রাস্কিন বন্ড? বার্ড অফ অ্যাভন বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? মানব দেহের দীর্ঘতম হাড়, মানব দেহের দীর্ঘতম হাড় হলো, অপশন দেখো, হিউমেরাস, ফিমার, রেডিয়াস না স্টেপিস? এটার অ্যান্সার হয়ে যাবে ফিমার, মানব দেহের দীর্ঘতম হাড়। আর মানব দেহের ক্ষুদ্রতম হাড় যদি জিজ্ঞেস করে তখন হয়ে যাবে স্টেপিস। এটি কোথায় রয়েছে? মানুষের কানে, অন্তঃকর্ণে এর অবস্থান, অন্তঃকর্ণে। আর বৃহত্তম হাড় ফিমার রয়েছে উরুতে, এটা উরু অস্থি ফিমারটা। পরের প্রশ্ন, হিমোগ্লোবিন হচ্ছে একটি কোবাল্ট যৌগ, কপার যৌগ, ম্যাগনেসিয়াম না আয়রন যৌগ? হিমোগ্লোবিন একটি আয়রন যৌগ। হিমোগ্লোবিন হলো আয়রন যুক্ত প্রোটিন যা লোহিত রক্তকণিকায় থাকে। এর কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন টিস্যু বা কলাতে পৌঁছানো। ড্রাই আইস নামে পরিচিত নিচের কোন অপশনটি হবে? কঠিন কার্বন ডাই অক্সাইড, তরল কার্বন ডাই অক্সাইড, গ্যাসীয় না গ্যাসীয় অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া সংকেত। ড্রাই আইস নামে পরিচিত কঠিন কার্বন ডাই অক্সাইড। ড্রাই আইস বা এর আরেকটা নাম কি? শুষ্ক বরফ, শুষ্ক বরফ। বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন মাছ, মাংস, এইগুলো সংরক্ষণে বা চিকিৎসা দ্রব্যের হিমায়নে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে এই শুষ্ক বরফ ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া, দোদাবেতা, মহেন্দ্রগিরি না কলসুবাই? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। এভাবে আরো অনেক যে সর্বোচ্চ শৃঙ্গ আছে সেগুলো তোমরা খেয়াল করবে, ভালো করে মুখস্থ করে নেবে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? 1940, 1941, 1943 না 1945 সালে? এটা একটা আনকমন টাইপের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়, তাই এটা করে রাখতে হবে। এটার অ্যান্সার হয়ে যাবে 1943 সালে। 1862 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির রেলের তরফ থেকে জর্জ টার্নবুল হাওড়া ব্রিজের নকশা প্রস্তাব করেন। ব্রিজ নির্মাণের দায়িত্বে কে ছিলেন? জেমস মেডস রেন্ডেল। 1936 সালে এই ব্রিজ তৈরি শুরু হয়েছিল এবং 1942 সালে এটি শেষ হয়। আর সর্বসাধারণের জন্য খোলা হয় 1943 সালের 3রা ফেব্রুয়ারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই খারাপ যে পরিস্থিতিটা চলেছিল সেই সময় কিছুদিনের জন্য এটি বন্ধ করে রাখা হয়েছিল। জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? মণিপুর, রাজস্থান, হিমাচল প্রদেশ না পাঞ্জাব? জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত মণিপুর। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? আটাকামা, গোবি, সাহারা না থর মরুভূমি? বিশ্বের বৃহত্তম মরুভূমি। দেখো যেগুলো তোমরা রাজ্য সরকারি এক্সাম দিচ্ছ সেখানে বিশ্বটা এতটা ফ্যাক্ট করবে না, কিন্তু বাকি যেসব সেন্ট্রালের এক্সাম দেবে সেখানে কিন্তু পৃথিবী সম্পর্কিত প্রশ্নগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তাই তোমরা কোনো প্রশ্নটাকে ইগনোর করো না। তোমাদের যেহেতু জিকেটা মানে সমস্ত এক্সামসের জিকে 90%ই সমান হয়, তাই তোমাদেরকে সমস্ত জিকেটা মুখস্থ রাখার চেষ্টা করো, তাতেই তোমাদের লাভ হবে। পরে তোমরা যদি কোনো এক্সামসের জন্য আলাদা করে খাটতে চাও তখন ঠিক আছে, তোমাদের নো ডাউট খাটবে, কিন্তু তোমরা সমস্ত জিকেটাকে কভার করার চেষ্টা করবে, এতে তোমাদেরই লাভ হবে। এটার অ্যান্সার হয়ে যাবে সাহারা। পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিকা, বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, শীতল মরুভূমি অ্যান্টার্কটিকা, শুষ্কতম মরুভূমি আটাকামা, আর বৃহত্তম মরুভূমি হচ্ছে থর। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়?
42তম, 76তম, 44 না 73তম? এটার অ্যান্সার হয়ে যাবে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা কত সালে হয়েছিল? 1978 সালে। 1978 সালে এই সংবিধান সংশোধনী হয়েছিল এবং সম্পত্তির অধিকারকে 300A এর ধারায় আইনি অধিকারের মর্যাদা দেওয়া হয়েছিল। মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে একা আইনি অধিকারের মর্যাদা দেওয়া হয়েছিল। কোনটি তেজস্ক্রিয়তার একক? টেসলা, কুরি, হেনরি না ইউরেনিয়াস? তেজস্ক্রিয়তার একক হলো কুরি। তেজস্ক্রিয়তার উদাহরণ কি? তেজস্ক্রিয়তার উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, রেডিয়াম। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? বেকেরেল। এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক বেকেরেল। আর তেজস্ক্রিয় রশ্মির প্রকারভেদ যদি করি তাহলে আলফা, বিটা, গামা রশ্মি, এইগুলো সবই হলো তেজস্ক্রিয় রশ্মি। কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি না আলোক রশ্মি? এদের মধ্যে থেকে ভেদন ক্ষমতা সর্বাধিক গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি আর আলফা রশ্মির ভেদন ক্ষমতা কম। এইটা তোমরা খেয়াল রাখবে, কম বললে আলফা। মহাবীরের মা কে ছিলেন? যশোদা, ত্রিশলা, দেবানন্দী না আনোজা? মহাবীরের মা ছিলেন ত্রিশলা। মহাবীর বৈশালী জেলার কুন্দগ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তিনি গ্যাত্রিক নামক ক্ষত্রিয় জাতির লোক ছিলেন। পিতার নাম সিদ্ধার্থ, মাতা হলেন লিচ্ছবি রাজকন্যা ত্রিশলা এবং তিনি পরলোক গমন করেছিলেন কোথায়? এটা হয়ে যাবে পাওয়াপুরি বিহারে তিনি মৃত্যুবরণ করেছিলেন। পরের প্রশ্ন, কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়? রাশিয়া, ওয়াটারলু, উপদ্বীপীয় যুদ্ধ না রিভোলি? এটার অ্যান্সার হয়ে যাবে ওয়াটারলু যুদ্ধে। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল কবে? 1815 সালের 18 জুন। আর এই যুদ্ধটি হয়েছিল নেপোলিয়ন ও ডিউক অফ ওয়েলিংটনের মধ্যে। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, দার্জিলিং, বাঁকুড়া না কালিম্পং? রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিং এ রয়েছে। এটি রামবাম নদীর উপরে অবস্থিত। এই নদীটি সিঙ্গালীলা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং এ প্রবাহিত হয়েছে। দার্জিলিং এ উৎপন্ন হয়েছিল সিঙ্গালীলা থেকে। পরের প্রশ্ন, নিচের কোন বিষয়টির ভারতীয় সংবিধানে কোনো উল্লেখ নেই? এই টাইপের প্রশ্ন কিন্তু WBCS এ আসে, মিসলেনিয়াসে আসে, তোমরা ভালো করে খেয়াল রাখবে। বার্ষিক আর্থিক বিবৃতি, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, মানি বিল, বাজেট? ভারতীয় সংবিধানে উল্লেখ নেই বাজেটের। এবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সংবিধানের 112 নম্বর ধারায় বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে বাজেট শব্দটির উল্লেখ রয়েছে। বাজেট শব্দটির উল্লেখ না থাকলেও এটাকে অন্য নামে সবাই চিহ্নিত করা হয়েছিল, বার্ষিক আর্থিক বিবৃতি। পিসি মোহালানবিসকে ভারতীয় বাজেটের জনক বলা হয়। 1860 সালে ভারতে প্রথম বাজেট পেশ করেন জেমস উইলসন। বাজেট প্রণয়ন কমিটির প্রধান হলেন অর্থমন্ত্রী, আর বর্তমান অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো হিমালয়, আরাবল্লী, নীলগিরি না কাঞ্চনজঙ্ঘা? সর্বপ্রাচীন বললে আরাবল্লী হয়ে যাবে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী পর্বত। আর এই আরাবল্লী পর্বত আরেকটা জিনিস খেয়াল রাখবে, এটি হলো ক্ষয়জাত পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন, কিলো ওয়াট আওয়ার কিসের একক? বল, শক্তি, ক্ষমতা না ভরবেগ? কিলো ওয়াট আওয়ার শক্তির একক। এবার ক্ষমতার একক ওয়াট, কার্য বা শক্তির একক জুল, তাপমাত্রা কেলভিন, আধান কুলম, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক মোল। এই বিভিন্ন ভৌত রাশির এককগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। সম্প্রতি প্রকাশিত অ্যাজ দ্য হুইল টার্নস নামক গ্রন্থের রচয়িতার নাম কি? জয়ন্ত কুমার, অতীশ নাথুর, রঞ্জিত প্রতাপ না রণবীর রঞ্জিত? এটার অ্যান্সার হয়ে যাবে রঞ্জিত প্রতাপ।
এছাড়া সম্প্রতি যত বই প্রকাশিত হয়েছে সেই সব নামগুলো তোমাদের মুখস্থ করে এক্সাম দিতে যেতে হবে, কারণ এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ টপিক। কে দহশালা ব্যবস্থা শুরু করেন? জাহাঙ্গীর, আকবর, শাহজাহান না ইলতুৎমিশ? দহশালা ব্যবস্থা শুরু করেছিলেন আকবর। আকবর যখন পয়েন্টে এলো, তাহলে আকবর সম্পর্কিত আরো কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। তার গৃহশিক্ষকের নাম আব্দুল লতিফ, তিনি চালু করেছিলেন মনসবদারি প্রথা। তার মাতার নাম হামিদা বানু বেগম। জাপ্তি প্রথা চালু করেন আকবরের সময় টোডরমল, তার রাজস্ব মন্ত্রী। আর আকবরকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেন কে? জওহরলাল নেহেরু। আর আকবর নামক গ্রন্থ লিখেছিলেন আবুল ফজল। আবুল ফজলের আরেকটি গ্রন্থের নাম হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরী। পরের প্রশ্ন, কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? রাজরাজ চোল, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল না রাজাধিরাজ? প্রথম রাজেন্দ্র চোল। চোল যে চোল রাজা ছিলেন বাংলা জয় করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। চোল বংশের প্রথম শাসক ছিলেন প্রথম রাজেন্দ্র চোল, শেষ শাসক তৃতীয় রাজেন্দ্র চোল, প্রতিষ্ঠাতা বিজয়ালয়। চোল রাজ্যে ব্রোঞ্জ ধাতুর তৈরি হস্তশিল্প ব্যবহৃত হতো। প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন কারিকল চোল রাজ্যে। রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গৈকোণ চোল। রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন রাজরাজ চোল। ইম্পর্টেন্ট পয়েন্ট সবগুলোই, তোমরা ভালো করে এগুলো বারবার পড়বে, তাহলে অটোমেটিক্যালি তোমাদের মুখস্থ হয়ে যাবে। কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা? চলে এলাম কম্পিউটারের প্রশ্নে। এই কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা এক্সামে একটা না একটা থাকবেই থাকবে। এছাড়া মেন্সের জন্য কম্পিউটার তো তোমাদেরকে পড়ে যেতেই হবে। দুটি, তিনটি, চারটি না পাঁচটি? কম্পিউটারের স্মৃতিকে দুটি ভাগে ভাগ করা হয়। সেগুলো কি? র্যাম যেটা অস্থায়ী স্মৃতি, আর রম যেটা স্থায়ী। স্থায়ী বলতে এটা থেকে যার, এটা লোডশেডিং বা যে কোনো কারণে এটা চলে যেতে পারে, তাই এটা অস্থায়ী স্মৃতি বলা হয়। র্যাম এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম এর ফুল ফর্ম রিড অনলি মেমোরি। এই ফুল ফর্ম দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো প্রশ্নে জিজ্ঞেস করা হয়। পিসির অর্থ কি? পিসি বা পার্সোনাল কম্পিউটার। দেখো এখানে অপশনসে পেয়ে যাবে, পার্সোনাল কম্পিউটার হলো পিসির অর্থ। মাইক্রো কম্পিউটারকে বলা হয় পার্সোনাল কম্পিউটার। মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়েছিল কত সালে? 1971 সালে। এটি চতুর্থ প্রজন্মের কম্পিউটার। বর্তমানে ব্যবহৃত পিসি কোন প্রজন্মের? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম? বর্তমানে ব্যবহার করা হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার বা পিসি। 1971 থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত এই চতুর্থ প্রজন্ম চলছে। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন করা হয় এই প্রজন্মে। এই মানে প্রজন্মের কম্পিউটারের মাধ্যমে সুপার কম্পিউটারের উন্নয়ন ঘটে। অত্যন্ত শক্তিশালী ও উচ্চ গতিসম্পন্ন মাইক্রো প্রসেসরের ব্যবহার হয়। মাইক্রো প্রসেসর। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা না ঝাড়খণ্ড? বন্দিপুর জাতীয় উদ্যান রয়েছে কর্ণাটকে। 2023 সাল অনুযায়ী মোট 106টি জাতীয় উদ্যান রয়েছে। বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে 567টি, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে 18টি। ভারতে এই সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08, 90.01, 86.08 না 74.05%? বায়ুমণ্ডলে নাইট্রোজেন রয়েছে 78.08%। বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসগুলো দেখে নাও। অক্সিজেন রয়েছে 20.95, আর্গন 0.90, কার্বন ডাই অক্সাইড 0.04। এছাড়া রয়েছে হাইড্রোজেন, জলীয় বাষ্প, হিলিয়াম, অন্যান্য নোবেল গ্যাস তো রয়েছে। ফ্লাই অ্যাশের উৎস কি? ফ্লাই অ্যাশের উৎস কৃষি জমি, তাপবিদ্যুৎ প্রকল্প, বায়ুবিদ্যুৎ প্রকল্প না জলবিদ্যুৎ প্রকল্প? ফ্লাই অ্যাশের উৎস তাপবিদ্যুৎ প্রকল্প। এই ভূগোলের যে এই যে চ্যাপ্টারটা, এটা খুব ভালোভাবে ডিটেলসে করে দিয়েছি, প্লাস এর পিডিএফও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে জয়েন হয়েও দেখে নিও। বিশ্বের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো তাইওয়ানের তাইচুং তাপবিদ্যুৎ কেন্দ্র। আর ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র তেলেঙ্গানার হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র। স্বাধীনোত্তর ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ঝাড়খণ্ডের বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু করা হয় কবে? 1970, 1973, 1975 না 1978 সালে? ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু করা হয় 1973 সালে।
এবার দেখো, বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত হয় বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প 1972 সালে। আর প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 সালে। প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প জিম করবেটে এই প্রজেক্ট টাইগার প্রথম চালু হয়েছিল। প্রতি 4 বছর অন্তর ব্যাঘ্র শুমারি সংগঠিত হয়। আর ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র প্রকল্প বোট টাইগার রিজার্ভ রয়েছে মহারাষ্ট্রে। বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা 54টি। শুকতারা বা সন্ধ্যা তারা নামে পরিচিত কোন গ্রহ? এই যে গ্রহের নাম, এই সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন প্রত্যেকটা এক্সামস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌরজগৎ বুধ, শুক্র, ইউরেনাস না নেপচুন? শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয় শুক্র গ্রহকে। সৌরজগতে গ্রহের সংখ্যা কটি? 8টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নিজের অক্ষের চারপাশে ঘোরার সব থেকে মন্থর গতি সম্পন্ন গ্রহ হলো শুক্র। সব থেকে উজ্জ্বল গ্রহ শুক্র। সব থেকে বেশি আগ্নেয়গিরি রয়েছে এই শুক্র গ্রহে। পূর্ব থেকে পশ্চিমে ঘোরে একমাত্র গ্রহ শুক্র। বাকি গ্রহগুলো কোন দিক থেকে কোন দিক? পশ্চিম থেকে পূর্বে ঘোরে একমাত্র শুক্র ছাড়া। পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র গ্রহ। জিও মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স এর এই টপিকটি খুব ভালো করে দেখে যাবে। MS ধোনি, রাহুল দ্রাবিড়, করণ জোহর না অমিতাভ বচ্চন? তিনি হলেন MS ধোনি। আমির খান রয়েছেন ফোন পে আর ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অমিতাভ বচ্চন স্বচ্ছ ভারত অভিযান, আত্মনির্ভর ভারত বা ইনক্রেডিবল ইন্ডিয়া। তার সাথে সাথে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া আত্মনির্ভর ভারতে। বাবা রামদেব রয়েছেন আয়ুর্বেদ ও ইয়োগাতে। সালমান খান রয়েছে অরুণাচল প্রদেশ ট্যুরিজমে। বিরাট কোহলি পিএনবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শাহরুখ খান পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এশিয়ান গেমস 2023 তে জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? ব্রোঞ্জ, রূপো, তামা না সোনা? তিনি জিতেছেন সোনার মেডেল। 24তম হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় শুরু হচ্ছে? মুম্বাইতে, নাগাল্যান্ডে, নিউ দিল্লিতে না দেরাদুনে? নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল শুরু হচ্ছে 2023 সালে নাগাল্যান্ডের কিসামাতে। কিসামাটা কোথায়? কোহিমার কাছেই অবস্থিত এটা, নাগাল্যান্ডে। শেষ প্রশ্ন, এশিয়ান প্যারা গেমস 2023 শুরু হলো কোথায়? জাপান, চীন, অস্ট্রেলিয়া না ভারত? এশিয়ান প্যারা গেমস 2023 শুরু হলো চীনের কোথায়? চীনের হ্যাংজৌতে। ভারত জিতেছে কটা মেডেল? 111টা টোটাল মেডেল জিতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে ছিল স্বর্ণ পদক 29টি, রৌপ্য পদক 31টি, ব্রোঞ্জ ছিল 51টি। 2026 সালের এশিয়ান প্যারা গেমস হবে জাপানের নাগোয়াতে। এই যে ফিউচার হোস্ট যে পয়েন্টটা টপিকটা, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ইম্পর্টেন্ট একটি টপিক। এটা তোমরা ভালো করে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।